অবশেষে দিল্লি থেকে ফাইনাল সিদ্ধান্ত, শেখ হাসিনার আজ রাতের ফ্লাইটে দেশে ফিরছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনাকে আবারও দেশের বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করলো উত্তর কোরিয়া। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং আবারও ক্ষমতার চেয়ারে বসতে যাচ্ছে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। G7 সম্মেলনে ট্রাম্প মোদির বৈঠক এবং ট্রাম্পের ভারত সফরের ঘোষণার পরদিনই শেখ হাসিনা কেন দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন? কিভাবে এই আত্মবিশ্বাস পাচ্ছেন শেখ হাসিনা? এর পেছনে কি কাজ করছে বড় কোনো বিশ্বশক্তির গ্রিন সিগন্যাল, বিশেষ করে ওয়াশিংটনের? যদি তিনি ফিরে আসেন তবে বাংলাদেশের রাজনীতিতে কি নতুন ঝড় উঠবে? জ্বালা জ্বালা অন্তর জ্বালা, অন্তর পুরে ছারখার। এরা শেখ হাসিনাকে জমের মতো ভয় পায়। এরা চায় না বঙ্গবন্ধু শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, কারণ উনি বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশে সুনামি বয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? উনি বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশের বর্তমান সরকার কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। বাংলাদেশের কোনো প্রশাসন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, কেউ কিচ্ছু করতে পারবে না। টাইম ম্যাগাজিন শেখ হাসিনা যে প্রক্রিয়া ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিল, তার অনেক কিছুই এখন ভুলে যাচ্ছে। সরকার কি সেই প্রক্রিয়াগুলোর গতিরোধ করতে পারবে? আবার শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার যখন বিচলিত, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও দেশব্যাপী মিছিলের ঘোষণা এসেছে। এনসিপির অনেক টোকাই সমন্বয়করা এই বিষয়টাকে অনেক গুরুত্ব সহকারে নিয়েছে এবং তাদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। একদিন আগে মাহফুজ আলম বক্তব্য দিচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে প্রথম টার্গেট আমিই হব। তাহলে কি খুব দ্রুত দেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? শেখ হাসিনা ফিরলেই কি আবার বাংলাদেশ উত্তাল? জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা একের পর এক দেখতে থাকি। জুলাই আন্দোলনে যতটা না ধাক্কা লেগেছে আওয়ামী লীগের উপরে, তার চাইতে বড় বেশি ধাক্কা লেগেছে মুক্তিযুদ্ধের উপরে। কেন যেন মনে হয়েছে যে জুলাই আন্দোলনটা ইন্টেনশনালি যারা নেতৃত্ব দিয়েছেন, কিংবা যে কোনোভাবে হোক নেতৃত্ব হাইজ্যাক হয়ে গেছে, তাদের ইন্টেনশন মুক্তিযুদ্ধকে আক্রমণ করা, মুক্তিযুদ্ধকে ছোট করা, খাটো করা, কলঙ্কিত করা, এবং মুক্তিযুদ্ধকে ছোট করে 47কে বড় করা এবং 24কে মুক্তিযুদ্ধের চাইতেও বড় কিছু হিসেবে উপস্থাপন করা। আমার মনে হয় না যে শেখ হাসিনা সরকার এতটা আক্রান্ত হয়েছে জুলাই আন্দোলন পরবর্তীতে, যতটা আক্রান্ত হয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। এবং আবারও সেরকম বক্তব্য আমরা সংসদে শুনছি জুলাই আন্দোলনের অগ্রপথের সৈনিক এনসিপির সদস্য সচিবের মুখ থেকে। তারা বারবার মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাইকে তুলনা করতে চান কেন? এই চাওয়াতে তাদের ফায়দাটা কি হবে? এই যে শর্ট টাইম ফায়দা নেয়ার তাদের কৌশল, এটা কি তাদের রাজনীতিকে দীর্ঘায়িত করতে পারবে, নাকি অঙ্কুরেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তাদের সমস্ত রাজকার্য, রাজ আয়োজন? চলুন আক্তার হোসেন কি বলার চেষ্টা করলেন, কিভাবে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে অ্যাটাক করার চেষ্টা করলেন, একটু বুঝে ওঠার চেষ্টা করি। দ্বিতীয় বর্ষপূর্তি যখন পালন করা শুরু হয়েছে, আজকে থেকে 34 দিনের কর্মসূচি এনসিপি, জামাত সহ বিভিন্ন দল গোষ্ঠী তারা উদযাপন করছে। সরকারের আয়োজনও রয়েছে, সরকারিভাবেও পালিত হবে এই ব্যাপারটা, এবং বেশ জাঁকজমকপূর্ণভাবেই পালিত হবে। ঠিক তখন আমরা দেখলাম যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি জুলাইকে বড় করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আবার ছোট করলেন এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে রীতিমতো অ্যাটাক করলেন। আমরা এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে কিছু ল্যাংটা পোলাপানকে দেখেছিলাম মব করতে, এবং সেখানে যে অশ্লীল কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছিল তারা, তাদের নেতৃত্বে যে নারীটা ছিল, যে নারী নিজে তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে স্লোগান দিয়েছিল, নষ্ট স্লোগান, সেখানে তাকে পরবর্তীতে দেখেছি 10 লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হতে। তার মানে এই কাজগুলো, সাউমাউ ছেড়ে দেওয়ার কাজগুলো তারাই করেছে যারা সারা দেশে চাঁদাবাজির মহোৎসব শুরু করেছিল প্রফেসর ইউনূসের রাজত্বকালে। কি বলছেন আক্তার হোসেন, তার কথাটা কতটা যৌক্তিক একটু বুঝে দেখি চলুন। ইত্তেফাকের শিরোনাম আপনারা দেখে নিন, মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই আক্তার হোসেন। অর্থাৎ মুক্তিযুদ্ধও যা, জুলাই অভ্যুত্থানও তাই। মানে মুক্তিযুদ্ধ আমার 9 মাসের যুদ্ধ, 30 লক্ষ শহীদের জীবন, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম, তার বিনিময়ে আমি যে স্বাধীন পতাকা পেলাম, আমি যে আমার সার্বভৌমত্ব পেলাম, একটা স্বাধীন ভূখণ্ডের জন্ম হলো, সেটা যা 24-এর শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলন সেটাও তাই। বরং কোনো কোনো ক্ষেত্রে 24টা মুক্তিযুদ্ধের চাইতে অনেক বড়। এই বয়ান প্রতিষ্ঠিত করা, এটা যে পাকিস্তানপন্থী বয়ান, এটা যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বয়ান, এটা যে মহান মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল এবং সেই পরাজিত পক্ষের দোসর যারা ছিল সেই দোসরদের বড় করার বয়ান, এটা বুঝতে কি আপনাকে রকেট সায়েন্স বুঝতে হয়? মানে এই দেশে এখন তো বিএনপি সরকার রয়েছে, এখন তারা একটু পেরে উঠছে না, কিন্তু প্রফেসর ইউনূসের আমলে তারা প্রতিটা ধাপে ধাপে পেরে উঠেছে। তা না হলে একজন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে ওই ধরনের মব করতে দেয় সরকার?
দেয় না তো। আমরা শুধুমাত্র ফজলুর রহমান কেন, আমরা রিপোর্টার্স ইউনিটিতে দেখলাম যে সংবিধান নিয়ে আলোচনা সবাই, সেখানে মব তৈরি করা হলো, মুক্তিযোদ্ধাদের লাথি মারা হলো, টুটি চেপে ধরা হলো, সেই যারা করলো তাদেরকে পুরস্কৃত করা হলো, বরং যাদের টুটি চেপে ধরা হলো তাদেরকে সন্ত্রাস বিরোধী আইন দিয়ে সারা রাত ডিবি কার্যালয়ে বসিয়ে রেখে সকালবেলায় সেই মামলায় কারাগারে পাঠানো হলো। এই ঘটনাগুলো তো ঘটেছে। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধার গালে জুতা দিয়ে পেটানো হয়েছে, এই দৃশ্যগুলো তো আমরা দেখেছি। এবং এই দৃশ্যগুলোকে এরা কেন যেন সেলিব্রেট করে, কখনো সেই ঘটনাগুলোর বিপক্ষে তাদেরকে কোনো বয়ান দিতে শুরু করেনি। আবারও সেই কথা আসছে, ঘুরে ফিরে আসছে, যদিও এখন ইউনুসিও যোগ নেই, এখন সেই কথাগুলো বলে খুব একটা সুবিধা হয়তো পাবে না, কারণ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তৎকালীন মেজর জিয়ার দল, প্রতিষ্ঠিত দল কিন্তু বিএনপি। এই বিএনপি কোনোভাবেই মুক্তিযুদ্ধের ইমেজটাকে যদি ধ্বংস হতে দেয় তাহলে তারা নিজেরাই বড় ধরনের বিপদে পড়বে। কি বলছেন তিনি বলছেন যে জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন বলে অভিযোগ করেছেন এই আক্তার হোসেন। কিভাবে অপমান করলেন? তিনি বাজেট পরবর্তী সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া এই কথা বলেছেন জুলাই আহতদের 20,000 থেকে 10,000 পর্যন্ত ভাতা রাখা হয়েছে। সংসদ সদস্য ফজলুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে যে জুলাইকে অপমান করেছেন, মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করে দেখার কোনো স্কোপ নেই, সুযোগ নেই, এই কথা তিনি বলছেন। এখন তাহলে আমাদেরকে যেতে হবে যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কি বলেছিলেন। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান স্পষ্ট করে বলেছেন যে মুক্তিযোদ্ধাদের ভাতা যদি 20,000 টাকা হয় তাহলে জুলাই যোদ্ধাদের ভাতা কিভাবে 20,000 টাকা হয়, একেবারে স্ট্রেট কাট, কোনো ধরনের কোনো রাগঢাক না করে তিনি বলেছেন। এবং সেই কথা মুক্তিযুদ্ধকামী, একাত্তরকামী, স্বাধীনতাকামী প্রত্যেকটা মানুষের মনের কথা। আপনি বীর মুক্তিযোদ্ধাদের সমমান যখন জুলাই যোদ্ধাদের দিতে চাইবেন, তখন এই প্রশ্ন আসবে আপনি জুলাই যোদ্ধাদের তার চাইতে অনেক বেশি দেন, অনেক কৌশলে অনেক বেশি দেন, সেখানে কেউ আপত্তি করবে না। কিন্তু যখন এই চিত্র ফুটে উঠবে যে মুক্তিযোদ্ধাদের ভাতা যা, জুলাই যোদ্ধাদের ভাতাও তাই, তখন কিন্তু প্রশ্ন আসবে যে আপনি ইন্টেনশনালি মুক্তিযুদ্ধকে ছোট করছেন, খাটো করছেন, জুলাইকে বড় করতে গিয়ে। ফজলুর রহমান কোনো রাগঢাক করেনি। ফজলুর রহমানের কথা তো 100% না, 200%, 1000% সঠিক। এটাই তো বাস্তবতা। আপনি মুক্তিযুদ্ধকে খাটো করার যত প্ল্যানিং করেন সেটা করা উচিত হবে না। আজকে করছেন, কালকে করছেন, পরশু করতে পারবেন না। তো কোনো না কোনো দিন এই বাস্তবতা আপনার পক্ষে থাকবে না, আপনার বিপক্ষে চলে যাবে। কারণ এই দেশের মানুষ, আর যাই হোক, এই দেশের মানুষ দুটো ব্যাপার, সেটা হচ্ছে যে ধর্মভীরু এই দেশের মানুষ, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি পছন্দ করেন না। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই দেশের মানুষ যত আন্দোলন সংগ্রাম করুক না কেন, কোনোভাবেই মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান মেনে নেবে না, সহ্য করবে না। এবং সেটা গত নির্বাচনে, 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির যে নিরঙ্কুশ বিজয়, সেই বিজয় কিন্তু প্রমাণ করে এটা। আমার মনে হয় যে এত কিছুর পরেও যদি ব্যাপারটা তাদের বোধগম্য না হয় তাহলে মুশকিল। তারা কথায় কথায় 47কে মহান করবেন, যেটার সঙ্গে আমাদের দেশের কোনো সম্পর্কই নেই। কারণ তখন ভাগ হয়েছিল ভারত পাকিস্তান, সেই পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ হয়েছি। হ্যাঁ, ঐতিহাসিকভাবে সেটা গুরুত্ব থাকতে পারে, তখন আমরা একত্রিত ছিলাম, একটা ঐতিহাসিক গুরুত্ব থাকতে পারে। কিন্তু সেই গুরুত্ব মানে এটা না যে আমি 47কে সব থেকে বেশি ওন করব এবং তারপরে 24কে ওন করব। মাঝখানে মুক্তিযুদ্ধ, 52 ভাষা আন্দোলন, এগুলো কোনো ব্যাপারই না। এই ব্যাপারগুলো করতে গিয়েই যে এনসিপির রাজনীতি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং এনসিপির রাজনীতি নিয়ে প্রশ্ন উঠছে যে এনসিপি আসলে কাদের পারপাস সার্ভ করতে চাইছে। জুলাই আন্দোলনের ব্যাপারটা কি তাহলে মুক্তিযুদ্ধকে খাটো করার ব্যাপার ছিল কিনা, মুক্তিযুদ্ধকে যারা ওন করতে পারে না কিংবা মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের একটা মিশন কিনা এই সম্মিলিত ব্যাপারটা, এই সন্দেহ কিন্তু আসবে। এবং সন্দেহটা আরো প্রবল হবে এইখানে যে শেকড় একটা, তারা শুধুমাত্র বিভিন্ন নামে ডালপালা এবং বিভিন্ন নামে গজিয়ে ওঠা এই ডালপালাগুলো নিয়ে একটা সমন্বিত প্রয়াস করে মুক্তিযুদ্ধকে প্রতিনিয়ত ছোট করার ব্যাপারগুলো আমরা দেখছি। তাতে কি কোনো লাভ হবে আদতে? আপনি আজকে গলার জোরে অনেক কিছু বলতে পারবেন, কিন্তু কালকেও হয়তো বলতে পারবেন, পরশু দিন তো আজকের মতো থাকবে না। যেমনটা প্রফেসর ইউনুসের শাসন আমলে, ইউনুসীয় যুগে আপনারা যা ইচ্ছা তাই করতে পেরেছেন, এখন কি আপনারা যা ইচ্ছা তাই করতে পারছেন? শুধুমাত্র এটা মিলালেই তো ব্যাপারটা বোঝা যায়। এখনই যদি আপনি যা ইচ্ছা তাই করতে না পারেন, তাহলে আগামীতে আপনার যদি স্বচ্ছ অবস্থান না থাকে, আপনার যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান থাকে, তাহলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও শক্তির সঙ্গে আপনাদেরকে তো অনেকে মিলিয়ে ফেলবে। তখন তো কি বলবো, জটিলতা বাড়বে। সেই জটিলতার মধ্যে আপনারা কেন যেতে চাইছেন? আমরা যারা আপনাদের নতুন রাজনীতির উপরে আস্থা রাখতে চেয়েছিলাম যে আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবেন এবং সেই রাজনীতিটা কোনোভাবেই মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতি না। আপনারা কথায় কথায় 72 সংবিধান ছুঁড়ে ফেলতে চাইবেন এবং এই বয়ানকে প্রতিষ্ঠিত করার জন্য কয়েকটা কালপিটকে বিভিন্ন টক শোতে ছড়িয়ে দেবেন। এটা কিন্তু সঠিক থিওরি না। আপনারা বোধহয় ভুল পথে আছেন। আপনারা সঠিক পথে আসলে আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের বহু মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির যে গতানুগতিক রাজনীতি, সেই রাজনীতিতে বিরক্ত। বাংলাদেশের বহু মানুষ তৃতীয় একটা প্ল্যাটফর্ম খুঁজছে। আপনাদের খুব ভালো একটা সুযোগ ছিল তৃতীয় সেই আস্থার জায়গাটা তৈরি করা। আপনারা কি সফল হয়েছেন আদৌ? মুক্তিযুদ্ধকে খাটো করার থিওরি আপনাদেরকে সফল হতে দেবে না। আমার মনে হয় যে এখনো সময় আছে। যদি মনে হয় যে আপনারা ভুল পথে আছেন, তাহলে পথটাকে ঠিক করা উচিত, যেন জনসমর্থন হো হো করে বাড়তে থাকে। সরকার সম্ভবত চাইছে একটা লম্বা সময় ধরে এই আইনি প্রক্রিয়া চলতে থাকুক, বিচারের মতো বিচার চলতে থাকুক। একটা দীর্ঘ সময় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অনেকেই আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে শুধু হবে তাদের, তাই নয়, হয়তো সরকার জামিনও দেবে না, কারাগারেই হয়তো এদেরকে বছরের পর বছর কাটাতে হবে, যতদিন না তারা একটা সরকারের পরিবর্তন ঘটাতে পারবেন। কিন্তু এই সমীকরণের মধ্যে নিশ্চিতভাবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাটাকে কিন্তু নিয়ে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলের একটা দীর্ঘ সময়ের তথ্যমন্ত্রী এবং শেখ হাসিনা এবং তার মধ্যে যেই ফোনালাপটি এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসেবে জমা পড়েছিল, সেই ফোনালাপেও শেখ হাসিনা যাকে রণক্ষেত্রের সাথী বলে অভিহিত করেছেন সেই হাসানুল হক ইনু তার মামলার রায়ে একটা খুবই জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। আন্তর্জাতিক এতক্ষণ অপরাধ শুনছিলেন ট্রাইব্যুনালে সংবাদ শিরোনাম এবং যে থাকছে হরে দরে বিস্তারিত কেজি প্রিয় দরে দর্শক, পাইকারি ইতিমধ্যে দরে ভিডিওর স্ক্রিপ্টগুলো ফাঁসি আপনারা দিয়ে দেখে দেওয়া চলবে ফেলেছেন। না সেই ইতিমধ্যে ইঙ্গিতটা কিন্তু বুঝে সম্ভবত গেছেন যে তারেক আজকের এই রহমান ভিডিওটা কি সরকারের কাছে সম্পর্কে হতে চলেছে। তাই আন্তর্জাতিক আমি আর কথা পক্ষগুলোর বাড়াবো না, তরফে আপনাদেরকে এত কিন্তু সেই শক্তভাবে কাঙ্ক্ষিত পৌঁছে গেছে ভিডিওটার দিকে যে নিয়ে যাবো। তার আগে হাসানুল একটা হক ছোট্ট ইনুর রিকোয়েস্ট মামলাটা করে যে থাকি, মামলাটা সাজানোই আপনি যদি হয়েছিল, চ্যানেলে এখনো নতুন হয়ে হাসানুল হক থাকেন ইনু তাহলে যেহেতু অবশ্যই চ্যানেলটাকে ঢাকাতেই সাবস্ক্রাইব ছিলেন, করে আমাদের সাথে আগস্ট মাসেই থাকবেন, যাতে করে 2024 এমন ধরা নতুন পড়েছিলেন, নতুন যিনি আপডেট কিনা নিউজ সবার আগে সর্বসময় আপনাদের মানে হাতে শেখ পৌঁছে হাসিনা দিতে পারি। আমলের তাহলে পুরোটা চলুন সময় দেরি না করে জুড়ে মূল ভিডিওটা জামায়াতে একের পর ইসলামী এক সহ দেখতে থাকি। জঙ্গি সংগঠনগুলোর বিষয়ে ভীষণ সক্রিয় সরব ছিলেন সেই ব্যক্তির বিরুদ্ধে মামলাটা সাজানোই হয়েছিল। এই মামলায় দ্রুত ট্রাইব্যুনালের একটা বিচার এনে অনেকেই বলছিলেন 2026-এর 5ই আগস্টের বার্ষিকী পালনের আগেই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়ার জন্য। মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা 2024-এর আগস্টের পর আইনে পরিবর্তন এনে যখন শেখ হাসিনা সরকারের বিচার শুরু হলো, সেখানে মানে যেই আদালতে 1971-এর যুদ্ধাপরাধের বিচার করেছিল শেখ হাসিনা সরকার, সেই একই আদালতে তখন থেকেই এটা একটা প্রচলিত ধারণা ছিল যে শেখ হাসিনা আমলের কিছু মন্ত্রী, শীর্ষস্থানীয় নেতা, এদেরকে ফাঁসিতে ঝোলানো জামায়াতে ইসলামীর একটা খুবই সুস্পষ্ট লক্ষ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের বিচারকে নিয়ে আসার পেছনে। এবং সেজন্যই হাসানুল হক ইনুর মামলাটা, যে মামলায় তিনি একা অভিযুক্ত, কুষ্টিয়ায় 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই অভিযোগ থেকে শুরু করে শেখ হাসিনার সাথে তিনি ফোনে কথা বলেছেন, 14 দলের সভায় গিয়ে 14 দলীয় জোটের একজন নেতা হিসেবে সেখানে যোগ দিয়েছেন থেকে শুরু করে উস্কানি, প্ররোচনা, ষড়যন্ত্র, হত্যা, সকল অভিযোগই আনা হয়েছিল হাসানুল হক ইনুর বিরুদ্ধে। কিন্তু আদালত একরকম বিস্মিত করে দিয়ে বলেছে 8টি অভিযোগ আনা হয়েছিল হাসানুল হক ইনুর বিরুদ্ধে, 5টি অভিযোগই প্রমাণ হয়নি, 3টি অভিযোগ প্রমাণ হয়েছে। এবং সেই 3টি অভিযোগেও আদালত মানে শেখ হাসিনার মামলা কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোতে দফায় যেমন দেখা যাচ্ছে মৃত্যুদণ্ড না দিয়ে ফেলে, যাবজ্জীবন কারাদণ্ড না দিয়ে ফেলে বলেছে 10 বছর তারা কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাসানুল হক ইনু, যিনি কিনা 2024-এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সমর্থন নিয়ে দাঁড়িয়েছিলেন বটে জোটের প্রার্থী হয়ে, কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছিলেন, মানে মন্ত্রী তো ছিলেনই না 2024-এ, এমপিও ছিলেন না, তিনি যে কুষ্টিয়ার এসপিকে ফোন করে রীতিমতো তালিকা প্রস্তুত করে সেখানে কুষ্টিয়ায় নানা রকম আন্দোলন, দমন, নিপীড়ন এসবের ব্যবস্থা নিতে বলেছেন, এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ কিন্তু প্রসিকিউশন হাজির করতে পারে না। কিন্তু আদালত সেজন্যও ধরেন 10 বছরের কারাদণ্ড দিয়েছে। কাজেই এসবও উচ্চ আদালতে টিকবে কিনা সেটা বলা মুশকিল বটে, কিন্তু আদালতের কাছে যে ইঙ্গিত চলে গেছে যে হরে দরে সব অভিযোগ প্রমাণিত হয়ে গেছে, কাজেই মানবতা বিরোধী অপরাধ হিসেবেও এসব প্রমাণিত হয়ে গেছে, কাজেই দিয়ে দেন ফাঁসি, এই নির্দেশনা থেকে যে আদালত বেরিয়ে এসেছে এবং সেটা নিশ্চিতভাবেই সরকারের অতি উচ্চ পর্যায়ের নির্দেশনা ক্রমেই সেটা একরকম স্পষ্ট হয়েছে হাসানুল হক ইনুর মামলার রায় দেওয়ার মাধ্যমে। হাসানুল হক ইনু মামলার রায়কে প্রহসন বলছেন। তিনি বলছেন যে এই মামলার রায় দেওয়ার মাধ্যমে আদালত প্রমাণ করলো যে এটাকে একটা মানে মঞ্চে পরিণত করা হয়েছে প্রহসনের বিচারের। তার স্ত্রী তিনি বলেছেন যে নিকৃষ্টতম অবিচার এবং ফরমায়েশি রায়। এবং হাসানুল হক ইনুর স্ত্রী সাবেক সংসদ সদস্য আফরোজা হক রিনা তিনি বলেছেন আমরা মনে করি এটা আইনের নিকৃষ্টতম অপব্যবহার, নিকৃষ্টতম অবিচার, রায়কে প্রত্যাখ্যান করি কারণ এটা ফরমায়েশি রায় এবং এটা হচ্ছে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যে মতবাদ, সেই মতবাদের প্রতিফলন এই রায়ের মধ্য দিয়ে হয়েছে। এই মতবাদের বিরুদ্ধে 1971 সাল থেকে আমাদের যুদ্ধ। হাসানুল হক ইনুকে যেসব অভিযোগে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত বলেছে প্রমাণ হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ, তার মধ্যে একটা হচ্ছে তিনি নাকি 14 দলীয় জোটের সভা করে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পেছনে উস্কানি দিয়েছিলেন। হাসানুল হক ইনু জামায়াতে ইসলামী সহ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি এবং দলের রাজনীতি করবার অধিকার কেড়ে নেওয়ার বিষয়ে, তাদেরকে বিচারের মুখোমুখি করবার বিষয়ে সবসময় সোচ্চার ছিলেন এবং তার মাধ্যমে আদালত তার মানে বলেছে যে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ একটা আন্তর্জাতিক অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ বটে। হাসানুল হক ইনু রায় শুনে হেসেছেন আদালতে, সেটাও সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে। এবং এর আগেই তিনি বলে রেখেছিলেন আদালতে দাঁড়িয়েই যে আদালতে বিচারক প্রশাসন কে কি করছে সেটা নাকি তিনি জেলখানায় সংরক্ষিত লাল সবুজ খাতায় লিখে রাখছেন, সেটাও তখন একটা আলোড়ন তৈরি করেছিল। হাসানুল হক ইনু রায়ের পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বা উপস্থিত জনতার উদ্দেশ্যে তীব্র ভাষায় পুলিশি বাধা উপেক্ষা করে এই রায়কে প্রহসনের রায় হিসেবে
অভিহিত করে বলেছেন জিয়ার ছেলে যেমন জানিয়ে তাকে দেব প্রহসনের এইমাত্র বিচারে পাওয়া হাতে থাকা কারাদণ্ড সর্বশেষ দিয়েছে, ঠিক আপডেট তেমনি সংবাদ ভাবে এতক্ষণ প্রেসিডেন্ট শুনছিলেন জিয়া সংবাদ শিরোনাম 1976 এবার সালে থাকছে তাকে বিস্তারিত কারাদণ্ড প্রিয় দর্শক দিয়েছিলেন। ইতিপূর্বে শুনে যে আসি ভিডিওর হাসানুল হক স্ক্রিপ্টগুলো ইনুর আপনারা প্রতিক্রিয়া। দেখে ফেলেছেন ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে তাই আমি আর কথা বাড়াবো না আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা একের পর এক দেখতে থাকি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার আমলে জামায়াত নেতাদের বিচার চলছিল, তখন জামায়াত নেতাদের মুখ্য আইনজীবীদের একজন। কাজেই তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর করে যখন 2024 আগস্টের পর শেখ হাসিনা এবং তার সহকর্মীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হলো, তখন থেকেই আলাপটা ছিল যে এই আদালতটি মূলত সেই যুদ্ধাপরাধের বিচারের রায়ের প্রতিশোধ মঞ্চ হিসেবে ব্যবহৃত হতেই গঠিত হয়েছে। কিন্তু সম্ভবত আন্তর্জাতিক পক্ষগুলোকে কিছুতেই এটা বোঝানো যাচ্ছে না যে কি করে একটা সরকার পতনের আন্দোলনে কোনো সরকার যদি শক্তি প্রয়োগ করে থাকে এবং অতিরিক্ত বল প্রয়োগ করে থাকে, সেই বিচারটা যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে সংগঠিত হতে পারে এবং কিভাবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া, মানে কে কাকে গুলি চালিয়েছে, কোথায় কখন গুলি হয়েছে, কে কার নির্দেশে গুলি চালিয়েছে, এই পুরো বিষয়টি প্রতিষ্ঠা করা ছাড়া শুধুমাত্র রীতিমতো বয়ান পাল্টা বয়ান হাজির করে নানা রকম বিচ্ছিন্ন ফোন আলাপ, নানা রকম বিচ্ছিন্ন অভিযোগ হাজির করে মানে ফাঁসির মতো গুরুতর শাস্তি এখানে দিয়ে দেওয়া যাচ্ছে। এ কারণেই সম্ভবত এ দফায় আদালত খুব সাবধানী ভূমিকা নিয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে তাদের দলীয় যে আইনজীবীকে চিফ প্রসিকিউটর নিয়োগ করেছেন, সেই চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম কিন্তু এই ইনুর সাজায় একেবারেই সন্তুষ্ট হতে পারেন নাই। তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে একই ধরনের দায়ে হাসানুল হক ইনুর 10 বছরের সাজা হতে পারে না। তিনি বলেছেন আদালত সঠিকভাবে আইনের মর্মার্থ উপলব্ধি করতে পারেনি, ইনুর বিরুদ্ধে আনাগুলো অভিযোগগুলো প্রমাণিত হয়েছে, গণ অভ্যুত্থানের অপরাধে শেখ হাসিনার যে দায়, ইনুরও একই দায়, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে ইনুর 10 বছরের সাজা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, প্রসিকিউশন সন্তুষ্ট নয়, প্রসিকিউশন মনে করে শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল এবং তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। মানে আমার ধারণা সরকারের দিক থেকে যে নির্দেশনা বা সরকারের উপর যে নির্দেশনা সেটা হচ্ছে এখনই তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি আসলে বন্ধ করে দেওয়া সম্ভব হচ্ছে না, কাজে বিচার কাজটি দীর্ঘ সময় ধরে চলুক, আপিল হোক, এক একটা অভিযোগ যে প্রমাণিত হয়নি, মানে সব একটা অভিযোগও তো আসলে গিয়ে হাইকোর্টে ঠেকানো সম্ভব হবে না, এই পুরো প্রক্রিয়াটা চলমান থাকবে বিএনপি সরকারের আমলে। কিন্তু এ ধরনের মামলায় মানে কে কাকে গুলি করেছে সুনির্দিষ্ট নাই, কিন্তু ঢালাও যেসব হত্যা মামলা দিয়ে দেওয়া হয়েছে কিংবা রাজনৈতিক সহকর্মীরা পরস্পর ফোনে কথা বলেছেন কিংবা ইনুর আইনজীবীরা যে কথা বিচারালয়ে তুলেছেন যে এটা তো কোনো শুধুমাত্র একটা নিরীহ অহিংস রাজপথের আন্দোলন ছিল না, এখানে রীতিমতো কারাগার ভেঙে জঙ্গিদের বের করে আনা হয়েছে, অস্ত্রাগার লুণ্ঠন হয়েছে, এখানে রীতিমতো পুলিশের গায়ে হাত করেছে, পুলিশকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদে আগুন দেওয়া হয়েছে এবং এসব ঘটনা যারা ঘটিয়েছেন তারা স্বীকার করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন যে সব ঘটনা না ঘটানো হলে কিছুতেই সরকার পতন ঘটানো যেত না। কিংবা ইনুর বিরুদ্ধে যে অভিযোগ যে হাসানুল হক ইনু ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, শেখ হাসিনার সাথে ফোন আলাপে বলেছেন যে এসব কাজ জামাত শিবিরের কাজ, জামায়াত শিবির নিজেই তো এমনকি জামায়াতের শীর্ষস্থানীয় নেতা রীতিমতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিতে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তারাই এই আন্দোলনটি সংগঠিত করেছেন। তাহলে হাসানুল হক ইনুর অপরাধটা কোথায় হয়েছে? এই আন্দোলনের পেছনে জামায়াতে ইসলামী আছে বলে সেসব প্রশ্ন উঠেছে। কাজে এসব অভিযোগ যে শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়েও টিকবে না সেটা এই চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামও জানেন। সরকার সম্ভবত চাইছে একটা লম্বা সময় ধরে এই আইনি প্রক্রিয়া চলতে থাকুক, বিচারের মতো বিচার চলতে থাকুক, একটা দীর্ঘ সময় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অনেকেই আদালতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে শুধু হবে তাদের তাই নয়, হয়তো সরকার জামিনও দেবে না, কারাগারে এই হয়তো এদেরকে বছরের পর বছর কাটাতে হবে যতদিন না তারা একটা সরকারের পরিবর্তন ঘটাতে পারবেন। কিন্তু এই সমীকরণের মধ্যে নিশ্চিতভাবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাটাকে কিন্তু নিয়ে আসতে হবে। মনে রাখতে হবে মে মাসে শেখ হাসিনা ঘোষণা দিলেন শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরবেন এবং তারপরই তারেক রহমানের অতি ঘনিষ্ঠ তার নিজের বসানো তথ্য উপদেষ্টা ডাক্তার জাহের, যিনি সরকারের বিভিন্ন অবস্থান সম্পর্কে নিয়মিত সংবাদ সম্মেলন করে বক্তৃতা করেন, তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন শেখ হাসিনা যদি দেশে ফেরেন তার জন্য আমরা ইনসাফ করব এবং শেখ হাসিনার আবার নিজেকে ডিফেন্ড করার কোনো সুযোগ পাওয়ার কথা না। কিন্তু ডাক্তার জাহেদ বললেন তার মামলার বিচার হয়ে গেছে, শেখ হাসিনার মামলার বিচার হয়ে গেছে, কিন্তু তিনি নিজেকে আবার ডিফেন্ড করবেন এবং তারপর যদি বিচারের রায় তার মৃত্যুদণ্ড বহাল থাকে, মৃত্যুদণ্ড হবে আর তিনি খালাস পেলে তিনি খালাস পেয়ে যাবেন, এটাই নাকি ইনসাফ। এবং সর্বশেষ শেখ হাসিনা সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই ঘোষণাও দিয়ে দিয়েছেন যে তিনি এবছরের মধ্যেই দেশে ফিরবেন এবং এনডিটিভিতে সাক্ষাৎকার দিয়ে কথা বলবার পর সারা পৃথিবীর শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো চমৎকৃত হয়ে এবং চমকিত হয়ে খবর করছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে এবছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। কিছু একটা ঘটছে।
দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।